একটি বিষয় নিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি, সেটা একটা মহামারী আকারে সমস্যা হয়ে বাংলাদেশের সামনে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ দিচ্ছি। সাইবার সুরক্ষা আইনের একটা সংশোধনী আনতে হবে, সেটা সাইবার সুরক্ষা আইন 2026 নামে আমরা অবহিত করব। এর কতিপয় বিধান সংশোধন আমরা করব। এমন একটি বিষয় নিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি, সেটা একটা মহামারী আকারে সমস্যা হয়ে বাংলাদেশের সামনে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ দিচ্ছি আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সমসাময়িক এবং জনস্বার্থ সংশ্লিষ্ট একটি বিষয়ে বক্তব্য দেওয়ার সুযোগ প্রদান করবার জন্য। আমরা এমন এক সময় অবস্থান করছি যখন তথ্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ আমাদের জীবনযাত্রা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা বাণিজ্য এবং রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। বাংলাদেশে এ অগ্রযাত্রার অংশীদার। ডিজিটাল সেবার বিস্তার, মোবাইল ইন্টারনেটের প্রসার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক প্রযুক্তির অপব্যবহার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একটি গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে ভুয়া পরিচয়ে অসংখ্য অ্যাকাউন্ট ও পেজ পরিচালিত হচ্ছে। সংগঠিত নেটওয়ার্কের মাধ্যমে কৃত্রিমভাবে জনমত প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। বিভ্রান্তিকর, মিথ্যা ও যাচাইবিহীন তথ্য দ্রুত ছড়িয়ে দেওয়া হচ্ছে। এআই ব্যবহার করে ভুয়া ছবি, ভিডিও ও অডিও তৈরি করা হচ্ছে। ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং রাষ্ট্রের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার পরিচালিত হচ্ছে। বিশ্ব অর্থনৈতিক ফোরাম, জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সাম্প্রতিক প্রতিবেদনে মিস ইনফরমেশন ও ডিসইনফরমেশনকে আধুনিক বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ঝুঁকি হিসাবে চিহ্নিত করা হয়েছে। কারণ মিথ্যা তথ্য শুধু বিভ্রান্তি সৃষ্টি করে না, এটি সামাজিক অস্থিরতা, রাজনৈতিক মেরুকরণ এবং জননিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। মাননীয় স্পিকার, আমাদের দেশেও এই চ্যালেঞ্জের মধ্যে আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমান সহ দেশের রাজনৈতিক নেতৃত্ব, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষাবিদ, চিকিৎসক, ব্যবসায়ী এবং বিভিন্ন পেশাজীবী নাগরিককে লক্ষ্য করে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য প্রচারের ঘটনা ঘটেছে। মাননীয় স্পিকার, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের নারীরা। নারী জনপ্রতিনিধি, নারী সাংবাদিক, নারী চিকিৎসক, শিক্ষক, আইনজীবী, উদ্যোক্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজের বিভিন্ন স্তরের নারীরা নিয়মিতভাবে অনলাইন হয়রানি, সাইবার বুলিং এবং চরিত্র হরণের শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রে তাদের ছবি বিকৃত করে প্রচার করা হয়, ভুয়া পরিচয়ে অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয় কিংবা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো হয়। আরও উদ্বেগজনক বিষয় হলো কন্যা, শিশু ও কিশোরীরাও এই ডিজিটাল হয়রানির ঝুঁকির মধ্যে রয়েছে। এই ধরনের কর্মকাণ্ড শুধু ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ করে না, বরং মানসিক স্বাস্থ্য, শিক্ষা, কর্মজীবন এবং সামাজিক নিরাপত্তার উপরও নেতিবাচক প্রভাব ফেলে। মাননীয় স্পিকার, সাইবার অপরাধের প্রকৃতি আজ আন্তর্জাতিক। একটি ভুয়া অ্যাকাউন্ট এক দেশে বসে পরিচালিত হতে পারে, সার্ভার থাকতে পারে অন্য দেশে, আর এর প্রভাব পড়তে পারে বাংলাদেশের নাগরিকদের উপর। ফলে এই চ্যালেঞ্জ মোকাবেলায় কেবল জাতীয় প্রচেষ্টা যথেষ্ট নয়, আন্তর্জাতিক সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালনাকারী আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোর সঙ্গে কার্যকর যোগাযোগ, তথ্য বিনিময় এবং আইনসম্মত সহযোগিতা বৃদ্ধি করা প্রয়োজন, যাতে এই অপরাধমূলক কন্টেন্ট দ্রুত শনাক্ত, অপসারণ করা যায়। অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়। মাননীয় স্পিকার, আমি মনে করি বর্তমান বাস্তবতায় কয়েকটি বিশেষ
কয়েকটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রথমত, ভুয়া আইডি, সমন্বিত বট কার্যক্রম এবং এআই নির্ভর বিভ্রান্তিকর কন্টেন্ট শনাক্ত করার জন্য প্রযুক্তিগত সক্ষমতা আরও শক্তিশালী করতে হবে। দ্বিতীয়ত, সাইবার অপরাধ তদন্তকারী সংস্থা। মাননীয় সদস্য, আপনার প্রশ্ন বোধহয় আমার শেষ হয়ে যাবে 1 মিনিটের মধ্যে। আপনি তো সমাধানে যাচ্ছেন। সক্ষমতা বৃদ্ধি করতে হবে। তৃতীয়ত, নারী ও শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে বিশেষায়িত সহায়তা ও দ্রুত প্রতিকার ব্যবস্থা আরো কার্যকর করতে হবে। মাননীয় সদস্য, মে আই হাম্বলি রিকোয়েস্ট ইউ টু টেক সিট প্লিজ। আপনার কোশ্চেন হয়েছে, উত্তর দিবেন মাননীয় মন্ত্রী। প্লিজ টেক ইউর সিট। থ্যাংক ইউ। মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, এই বিষয়ে আপনার বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের সরকারের প্রধান, তার স্ত্রী, তার কন্যা, আমারও আছে, আমারও স্ত্রী পুত্র কন্যাকে দিয়েছে, অনেকেরই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদের পরিবারের সদস্যদের নিয়ে অথবা রাজনৈতিকভাবে প্রতিপক্ষ বিবেচনায় যে সমস্ত কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে, ভার্চুয়াল মিডিয়ায় প্রকাশিত হচ্ছে স্বাধীনতার নামে এবং মত প্রকাশের স্বাধীনতার নামে, সেটা আসলেই মত প্রকাশের স্বাধীনতা কিনা সেটা পুনরায় সংজ্ঞায়িত করা দরকার। আমরা সেজন্য এই সামাজিক যোগাযোগ মাধ্যম বা যেটাতে আইনি ভাষায় আমরা বলছি সাইবার স্পেস, which includes everything, সোশ্যাল কমিউনিকেশন মিডিয়া, ভার্চুয়াল মিডিয়া সহ সব কিছু ইনক্লুড করা হবে এবং এই সংজ্ঞাগুলো নতুনভাবে সংজ্ঞায়িত হচ্ছে। এবং আজকে সকালেই এই বিষয়ে আমি একটা আইনি সংস্কার করার জন্য ড্রাফটে হাত দিয়েছি। তা আমি জানতাম না আজকে এই কোয়েশ্চেনটা এখানে আসবে, এবং এটা মন্ত্রণালয় হিসেবে তথ্য মন্ত্রণালয়ের বিষয় যেহেতু কোরিলেটেড, আর এখানে সংসদের একটা বিধি মোতাবেক কেউ না থাকলে আমার জবাব দেওয়ার একটা বিধান আছে, সেই জন্য মাননীয় চিফ হুইপ একটা চিঠি আপনাদের দিয়ে রাখছে। ওই হিসাবে বলছি, উদ্দেশ্য কারণ সম্বলিত প্যারার মধ্যে আমরা যেটা ড্রাফট করার চিন্তা করছি খসড়া, তার মধ্যে শুধু কয়েকটা লাইন পড়ি। সাইবার স্পেসে গুজব, অপতথ্যের ক্রমবর্ধমান বিস্তার, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বিভ্রান্তিকর, অপমানকর, বিরক্তিকর ও মানহানিকর কন্টেন্ট তৈরি এবং প্রচারের প্রবণতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষতিকর কন্টেন্ট দ্রুত অপসারণের প্রয়োজনীয়তা এবং আন্তর্জাতিক প্রযুক্তি ফর্মসমূহের সাথে অধিকতর কার্যকর সমন্বয়ের জন্য সাইবার সুরক্ষা আইনের একটা সংশোধনী আনতে হবে। সেটা সাইবার সুরক্ষা আইন 2026 নামে আমরা অবহিত করব। এর কতিপয় বিধান সংশোধন আমরা করব। তার মধ্যে এই যে গুজব, অপতথ্য, মানহানি, এরগুলো নতুন করে সংজ্ঞায়িত করা হবে। এছাড়া সাইবার স্পেসে এরূপ কন্টেন্টের প্রচার প্রতিরোধের জন্য একটা নতুন ধারার শাস্তির বিধান এখানে আনা হবে। আবার আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্ম সমূহের সাথে কার্যকর সমন্বয় এবং সময় সীমাভিত্তিক কন্টেন্ট অপসারণ ব্যবস্থা নিশ্চিত করার জন্য আর একটা নতুন বিধি সংযোজন করা হবে। কারণ এখন আমরা রিকোয়েস্ট করি, হয়তো 6 মাস পরে সেটা অপসারণ করে নাও করতে পারে, সেজন্য এটা আনা। আর এই যে রিপোর্টকৃত কন্টেন্টের অপসারণ প্রক্রিয়া অধিকতর কার্যকর এবং জবাবদিহিতামূলক করার জন্য সেখানে বিধান আনা হবে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অন্যান্য সংস্থাকেও আমরা এবং বাহিনীকেও এই সমস্ত তথ্য উপাত্ত অপসারণ, ব্লক এবং স্থানান্তর করবার জন্য আমরা ব্যবস্থা রাখব। সেখানে আমরা অনেক অথরিটি আছে, জাতীয় সাইবার সুরক্ষা আইনের মহাপরিচালক আছে, প্রযোজ্য ক্ষেত্রে বিটিআরসি আছে, তাদেরকে আমরা এই ক্ষমতা দিতে পারি। দিয়া মমতাজ, মাননীয় সদস্য মার্দিয়া মমতাজ, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
আমি আপনার মাধ্যমে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীকে প্রশ্ন করতে চাই। বিএমইটির পরিসংখ্যান অনুযায়ী 2022 থেকে 2025 পর্যন্ত 3 লক্ষের বেশি নারী শ্রমিক বিদেশে গমন করেছেন। তাদের নিরাপত্তা, বেতন বঞ্চনা, চুক্তি লঙ্ঘন ইত্যাদি ছাড়াও প্রায় 94% নারী শ্রমিক যৌন নির্যাতনের শিকার হন। আমার প্রশ্ন, তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদের নিয়োগকর্তা যাচাই, বীমা ইত্যাদির পাশাপাশি তাদের জন্য 24 ঘন্টা হটলাইন এবং সেফ হোমের কোনো ব্যবস্থা করা হবে কিনা? ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকেও আপনার মাধ্যমে ধন্যবাদ যে প্রশ্নটি করায়। আমাদের বাংলাদেশ থেকে 16-135 টোল ফ্রি একটি হটলাইন পরিচালনা করা হয়, যেটা দেশের বাইরে থেকেও আমাদের যে কোনো প্রবাসী যে কোনো সেবা কিংবা অসুবিধার কথা পারবে যদি তারা জানায়, আমরা এখান থেকে ওই ধরনের ব্যবস্থা নিয়ে থাকি। এছাড়া আমাদের বাইরের দূতাবাসগুলোর মাধ্যমেও তাদের সেবা দেওয়া হয় এবং আগে অনেকগুলো দেশের সাথে আমাদের এমইউ ছিল না, এখন আমাদের বিভিন্ন দেশের সাথে এমইউ হচ্ছে, যার ফলে আমরা আমাদের শ্রমিকদের মর্যাদার প্রশ্নে কিংবা তাদের সোশ্যাল প্রোটেকশনের ক্ষেত্রে কর্মক্ষেত্রে যদি তারা এই ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়, সেটা একটা প্রতিকার দাবি করতে পারি। সৌদি আরবে আমাদের 2টো সেফ হোম আছে। এছাড়া ওমান সহ মিডল ইস্টের কয়েকটা দেশে আরো পর্যায়ক্রমে সেফ হোম পরিচালনা করা হচ্ছে এবং প্রকৃত অর্থে আগের চেয়ে এখন এই মিডল ইস্ট থেকে যে আমাদের নারী শ্রমিকরা একটা নির্যাতনের শিকার হয়ে আসছে, এখন সংখ্যাটা কিছুটা কমতেছে এবং আমাদের আইনি সহায়তা প্রতিকার পাওয়ার জন্য আমাদের মন্ত্রণালয়ের এবং দূতাবাসের সমন্বয়ে সেখানে আইনি সহায়তাও দেওয়া হয় এবং আমাদের নারী শ্রমিকদের বিশেষ করে পাঠানোর ক্ষেত্রে এখন আমরা একটু বেশি কেয়ারফুল হচ্ছি যে প্রকৃত অর্থে তারা যেখানে যাচ্ছে সেখানে কাজের পরিবেশ এবং আপনার আইএলও কিংবা আন্তর্জাতিক সংস্থার যে মানদণ্ড অনুযায়ী শ্রমিকরা তাদের সোশ্যাল প্রোটেকশনগুলো পাবে কিনা সেগুলো এনশিওর করার পরে আমরা পাঠাচ্ছি এবং এখন বিশেষ করে আমাদের সব ক্ষেত্রে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে আমরা অ্যাডভান্স পুল তৈরি করার কথা ভাবছি, যেন আমরা মন্ত্রণালয় এবং ওই দেশের নিয়োগকর্তারা যেন এখান থেকে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কর্মী নিতে পারে এবং সেখানে আমাদের মন্ত্রণালয় একটা সরাসরি সম্পৃক্ত থাকে এজেন্সির বাইরেও। আপনাকে ধন্যবাদ। ক্ষমতার মসনদে এসে কেউ যদি মনে করে থাকে নতুন করে ওই হিন্দুস্তানের গোলামি করবে, নতুন করে জালিম হয়ে উঠবে, শহীদি রক্তের সাথে বেঈমানি করবে, তাহলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আপনাদের মসনদ টিকবে না। এক জালিম গিয়েছে, আরেক জালিম মসনদে এসে বসেছে। কথাবার্তা পরিষ্কার, জুলাই যোদ্ধাদের প্রকৃত সম্মান দিতে হবে, শহীদ পরিবারদের প্রকৃত সম্মান দিতে হবে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচার করতে হবে এবং সব কথার শেষ কথা, শহীদি ঋণ শোধ করার জন্য গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এর কোনো বিকল্প আমাদের হাতে নাই। ক্ষমতার মসনদে এসে কেউ যদি মনে করে থাকে নতুন করে ওই হিন্দুস্তানের গোলামি করবে, নতুন করে জালিম হয়ে উঠবে, শহীদি রক্তের সাথে বেঈমানি করবে, তাহলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আপনাদের মসনদ টিকবে না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ছোট গল্প বলে বক্তব্য শেষ। আপনারা জানেন এক প্রজাতির প্রাণী আছে, পশু, যারা পানি খায়, খাওয়ার আগে পানিটাকে একটু ঘোলা করে নেয়, জানেন তো নাকি? বিএনপি হচ্ছে সেই প্রকৃতির রাজনৈতিক দল যারা পানি খাওয়ার আগে পানিটাকে একটু ঘোলা করে নিতে পছন্দ করে। তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন মনে আছে? বিএনপি নাকি মানে না, পানিটা ঘোলা করার পর ঠিকই পান করে। গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদের একই অবস্থা হয়েছে। বিএনপি মানবে, বিএনপির বাপেরাও মানবে। পানি ঘোলা করে খাবেন নাকি শুদ্ধ করে খাবেন,
সেটা আপনাদের ব্যাপার। বাংলার মাটিতে গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে 11 দল ঘরে ফিরবে না ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন? বিপ্লব অনিবার্য। একটা স্লোগান দিয়ে শেষ করে দেই, তৈরি আছেন তো নাকি? ইনকিলাব 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 ইনকিলাব, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, নারায়ে তাকবীর। দেখা হবে বিপ্লবে, দেখা হবে বিজয়ে। বাকি কথা বলবে খুলনার টাইগার। আমি শেষ করে দিলাম আজকে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। এই শাহাদাত এবং আহত পঙ্গুত্বকরণের মূল উদ্দেশ্য ছিল গুলির সামনে বুক চেতিয়ে লড়াই করার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে বৈষম্য মুক্ত বাংলাদেশে পরিণত করা। কিন্তু আমরা লক্ষ্য করেছি 5ই আগস্টের ওই ফ্যাসিবাদী খুনি হাসিনার পতনের পরে একটি নির্বাচনের মধ্য দিয়ে, নির্বাচনে কারচুপির মধ্য দিয়ে যেই সরকার আজকে ক্ষমতার মসনদে বসেছেন, তারা ক্ষমতায় আসার পর থেকেই বৈষম্য শুরু করেছেন। আপনারা জানেন, ইতিমধ্যে পত্রপত্রিকায় দেখেছেন, সংসদে সরকারি দলের এমপিদের জন্য এলাকায় কাজ করার জন্য বরাদ্দ দেওয়া হয়, কিন্তু বিরোধী দলের এমপিদের জন্য এলাকায় কাজ করার জন্য কোনো বরাদ্দ দেওয়া হয় না। তার মানে তারা এই এখন থেকেই, শুরু থেকেই জনগণের সাথে এবং রাজনৈতিক দলগুলোর সাথে বৈষম্য শুরু করেছে। আপনারা জানেন, এই জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদ, কালো টাকা মুক্ত, পেশি শক্তি মুক্ত, কারচুপি মুক্ত একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। কিন্তু এবারে নির্বাচনও আমরা লক্ষ্য করছি ইঞ্জিনিয়ারিং ইলেকশনের মধ্য দিয়ে, ডিপ স্টেটের ইঞ্জিনিয়ারিং ইলেকশনের মধ্য দিয়ে একটি দল ক্ষমতার মসনদে বসেছে এবং এই সরকার ক্ষমতা আসার পরে ওই অন্তর্বর্তীকালীন সরকারের 3 জন উপদেষ্টার বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে এই ইলেকশনে কিভাবে তারা ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। তার মানে আমরা ওই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এসেও আমরা কিন্তু একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারিনি। তাই আমরা বলতে চাই, আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, এই স্লোগানকে সামনে রেখে আগামী দিনে যতক্ষণ পর্যন্ত চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, দখলবাজ মুক্ত এবং কালো টাকা মুক্ত, ইঞ্জিনিয়ারিং মুক্ত একটি ইলেকশন উপহার দিতে পারবো না, এটি বাংলাদেশ উপহার দিতে পারবো না, ততদিন পর্যন্ত ওই আবু সাঈদ মুক্তদের উত্তরসূরিরা আমরা রাজপথে লড়াই করেই যাবো ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের আজকের এই র্যালি পূর্ব সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন অনেক শহীদ পরিবারের সদস্য, শহীদদের সম্মানিত পিতা আছেন, ভাই আছেন এবং অনেক জুলাই যোদ্ধা আছেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জুলাই যোদ্ধা, এই শাহবাগে যিনি গুলিবিদ্ধ হয়েছিলেন, আমাদের প্রিয় ভাই জুলাই যোদ্ধা কামরুল ইসলাম। আমি ঢাকাবাসী, আপনারা জানেন আজকের ঐতিহাসিক 16 জুলাই, যেই 16 জুলাইকে শহীদ দিবস ঘোষণা দেওয়া হয়েছিল, সেই 16 তারিখে রংপুরের মেধাবী ছাত্র আবু সাঈদ বুক চেতিয়ে পুলিশের সামনে বলেছিল, বুক পেতেছি গুলি কর, এবং পুলিশ, সেই বেশি সরকারের পুলিশ আবু সাঈদের বুকে গুলি করে তার বুক ঝাঁঝরা করে দিয়েছিল। ওই শহীদ হওয়ার পরে বাংলাদেশের রাজনীতির একটি টার্নিং পয়েন্ট তৈরি হয়। হাসিনা ভয় পেয়ে সকল বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ বন্ধ ঘোষণা করে দিয়েছিলেন। ওই যে বিপ্লবের আগুন শুরু হয়েছিল, তার পরিসমাপ্তি ঘটেছে 5 আগস্ট বেলা 12:35 হাসিনা পলায়নের মাধ্যমে। আজকে দুর্ভাগ্যজনক, এই শহীদের যুদ্ধের বিনিময়ে, রক্তের বিনিময়ে এবং মুগ্ধের রক্তের বিনিময়ে, 1400 শহীদের বিনিময়ে, 30,000 পঙ্গুর বিনিময়ে
12ই ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং আজকে যারা ক্ষমতা আছেন তারা ওই শহীদদের রক্তের কারণে আজকে ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক আমরা লক্ষ্য করছি না শহীদদের মর্যাদা দেওয়া হচ্ছে, না আহতদের মর্যাদা দেওয়া হচ্ছে, না যার ভিত্তিতে জুলাই ঐক্যমত কমিশনের জুলাই সনদ হয়েছিল সেই জুলাই সনদে সই করার পরেও আজকে সংসদে বসে সেটাকে অস্বীকার করা হচ্ছে। আমরা ধিক্কার জানাই আজকের এই গণামের সমন্বিত এই পরিবেশ থেকে আমরা তীব্র দাবি জানাচ্ছি পুনঃসংবিধান নয় সংস্কারের মাধ্যমে জুলাই আন্দোলনকে বাস্তবায়ন করতে হবে এবং জুলাই শহীদদেরকে সম্মান প্রদর্শন করতে হবে, আহতদেরকে সম্মান প্রদর্শন করতে হবে। আজকে আমরা এই দাবি জানাই। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মোবারক ভাইকে। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের দাবি খুবই পরিষ্কার, গণভোটের গণরায়ের মাধ্যমে সংস্কার করতে হবে। যদি না করেন জনগণ আপনাদের বুঝিয়ে দেবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান। মানে বিএনপি যদি জুলাই সনদ বাস্তবায়ন করত তাহলে তো রাষ্ট্রপতি নির্বাচনটা তারা সংস্কার করে গোপন ব্যালটে, যেটা তো ঐক্যমত আমরা সবাই হয়েছিলাম, সেভাবেই নির্বাচনটা হতো। কিন্তু সেভাবে তো বিএনপিটা নির্বাচন করছে না। ফলে বিএনপি মুখে এক কথা বলে, কাজে আরেক কথা বলতেছে। আমরা এর আগেও বলেছি যে এই সরকার গণভোটের রায়ের সাথে প্রতারণা করেছে, জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, গণতন্ত্রের সাথে এবং আমাদের তাবৎ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে প্রতারণা করেছে। আজকে জাতীয় সংসদ কক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি পদে নির্বাচন হবে এবং যেই নির্বাচনে সরকারি দল এবং বিরোধী দলের জোট থেকে প্রার্থী রয়েছে। নির্বাচনের মাধ্যমে, প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথমত আমাদের প্রত্যাশা ছিল যে এই নির্বাচনের পরে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং আমরা রাষ্ট্রপতি নির্বাচনে যেই ধরনের সংস্কার প্রস্তাবনা ঐক্যমত হয়েছিলাম সেই অনুযায়ী নির্বাচনটা হবে। কিন্তু সেই অনুযায়ী নির্বাচনটা হচ্ছে না। ফলে সেই জায়গায় আমরা আমাদের যে সংস্কারের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটায় ধাক্কা খেয়েছে। কিন্তু তারপরও এই নির্বাচনে আমরা বিরোধী দলের জোট থেকে প্রার্থী দিয়েছি, আমরা অংশ নিয়েছি, কারণ আমরা অপ্রতিদ্বন্দ্বীভাবে, প্রতিযোগিতা ছাড়া আমরা চাইনি যে সরকার দল এককভাবে তার দলীয় কোনো প্রার্থীকে নির্বাচিত করে ফেলুক। আমরা জনগণের কাছে একটা রাজনৈতিক বার্তা দেওয়ার জন্যই এই নির্বাচনে প্রার্থী দিয়েছি এবং অংশগ্রহণ করেছি এবং আমরা মনে করি যে এখানে সবাই স্বাধীনভাবে ভোট প্রদান করবে। এবং যেহেতু এটা অধিবেশন নয়, এখানে কিন্তু এর আগে চিফ হুইপ একটা বক্তব্য দিয়েছিলেন যে 70 অনুচ্ছেদকে কেন্দ্র করে, ফলে সেই 70 অনুচ্ছেদ সংস্কার হবে, এটাও কিন্তু সকলের প্রত্যাশা ছিল, ঐক্যমত ছিল। এবং সংসদে এটা বৈঠক হচ্ছে, এটা অধিবেশন না, এটা মাননীয় স্পিকার এটাকে সভাপতিত্ব করছেন না। ফলে সেইখানে 70 অনুচ্ছেদও এখানে কার্যকর হওয়ার কথা না। ফলে এটা নিয়ে বিতর্কটা রয়েছে, কিন্তু আমরা আশা করব যে সবাই আজকে স্বাধীনভাবে ভোট দিবে এবং একটা প্রতিদ্বন্দ্বিতামূলক পরিস্থিতিতে এই নির্বাচনটা হবে এবং দ্রুত সময়ের মধ্যেই যাতে জুলাই সনদ বাস্তবায়ন করে বাকি সংস্কারগুলো কার্যকর করা হয়। এবং সরকার দলের আজকে আরেকটা জিনিস স্পষ্ট হচ্ছে, তারা নির্বাচনের পর থেকেই বলে আসছিল যে অক্ষরে অক্ষরে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। তাহলে তারা বলতেছে মুখে এই কথা, কিন্তু তারা দেখেন প্রত্যেকটা কাজ করতেছে আগের ধারাবাহিকতায়। ফলে রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে আমাদের যে ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক যেই ব্যবস্থা, যে সাংবিধানিক ব্যবস্থা ছিল, সেটার ধারাবাহিকতা হিসেবে কিন্তু বর্তমান রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে, নতুন কিছু না কিন্তু।
ফলে এটাই রাষ্ট্রপতি নির্বাচন আরেকটি বার্তা জনগণের কাছে দিচ্ছে যে এই সরকার আসলে মুখে জুলাই সনদ, গণভোট বা সংস্কারের কথা বললেও আদতে তারা পুরনো স্বৈরতান্ত্রিক সাংবিধানিক ধারাবাহিকতায় বজায় রাখতেছে। এটা পরিষ্কার না, কারণ এটা আজকে কোনো অধিবেশন না, আজকে মাননীয় স্পিকার সভাপতিত্ব করছেন না, আজকে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সংসদ কক্ষে একটা বৈঠক হচ্ছে, একটা নির্বাচন হচ্ছে, ফলে এখানে সবাই স্বাধীনভাবে ভোট দিবে। আমরা বিরোধী দল যে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা একটা প্রতিযোগিতামূলক গণতন্ত্র চাই, এই বার্তাটা দেওয়ার জন্যই আমরা মূলত এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। সরকারের চামচা কিছু আছে, চামচামি করতেছে, তা আমরা জানি, ওরা করে করুক। সব জায়গায় দুই চারটা কুলাঙ্গা থাকে, এখানেও শহীদের মধ্যেও হাত নাই, তারপরে বলে যে কি বলে জামাত জুলাই বেচা খায়, জামাত এইটা সেটা বিচার খায়, এসব কুলাঙ্গা থাকবেই। 71% মানুষ গণরায় দিয়েছে, সেই গণরায়কে আপনারা অবজ্ঞা করে সংসদে বসে অনেক সময় দেখি হাসি তামসাও করেন। এগুলা কইরেন না। জুলাই শহীদদের সাথে বেইমানি কইরেন না, আহতদের সাথে বেইমানি কইরেন না। আমাদেরকে নিয়ে বেশি কথা বলা হয়, সংসদে কথা বলে আমাদের বিরোধী দলের নেতারা, 11 দলীয়। কিন্তু আমরা দেখতে পারতেছি এখন বিভিন্ন ছোট ছোট দল হয়েছে। আপনারা ছোট ছোট দল হইয়া আপনারা বিচ্ছিন্ন হয়ে যায় না, আপনারা এক থাকেন, সবাই একটা দল করেন। সরকার আপনাদেরকে দেখতে চায় মাথা কতগুলি, আমাদের এখানে মাথা কম হয়ে গেছে। যদি সবাই আসেন এই শাহবাগে জায়গা দিবে না, শাহবাগ ভরে যাবে। দয়া করে আপনারা, আমি দেখি হোয়াটসঅ্যাপের মধ্যে বিভিন্ন দল বলে আমার এক দল আছে, আমার এক দল আছে, এরকম দল করে এই জুলাই সনদকে নষ্ট করেন না। আপনারা একটা দল করেন, এক দল, এক ডাকে 11 দলীয় যখন ডাকবেন সবাই চলে আসবেন। ভিন্ন ভিন্ন কেন হবে? 10-এর লাঠি একের বোঝা, 10-এ যদি এক হয় অনেক বড় শক্তি। আমরা এই দাবিকে বাস্তবায়ন করেই ছাড়বো। যদি আমরা ভাঙ্গা ভাঙ্গা হয়ে যায়, ছোট ছোট দল হয়ে যায়, তাহলে হবে না। আজকে হয়তো সালাউদ্দিন সাহেব বলবে এদের তো লোকই হয় নাই, কিন্তু আমি তো রাত 12টার সময় খবর পাইছি, প্রোগ্রাম কথা ছিল ওইখানে, আসলাম এইখানে। এইভাবে হবে না। আপনারা ডাক দেবেন, এমন ভাবে ডাক দেবেন সারা বাংলাদেশের মানুষ শুনবে যে আজকে শহীদদের নিয়ে প্রোগ্রাম করা হবে, চলো যাই, চল রে চল যাই, এরকম প্রোগ্রাম করবেন। আর কথা এটাই বললাম যে আপনারা এরকম ছোট ছোট দল করবেন না, কেউ কারা দোষী করবেন না। সরকারের চামচা কিছু আছে, চামচামি করতেছে, তা আমরা জানি, ওরা করে করুক। সব জায়গায় দুই চারটা কুলাঙ্গা থাকে, এখানেও শহীদের মধ্যেও আছে, হাত নাই, তারপরে বলে যে কি বলে জামাত জুলাই বেচা খায়, জামাত এইটা সেটা বিচার খায়, এসব কুলাঙ্গা থাকবেই। কথা হলো আপনার অনুরোধ, আজকে হয়তো শুনবেন না, কালকে আপনারা নিউজটা পাবেন। আপনারা সবাই এক দল থাকবেন, 11 দলের ছাতির নিচে সবাই আসেন, যখন ডাকবে সবাই চলে আসবেন। আমরা এই দাবি পূরণ করে ছাড়বো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত 11 দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত শহীদ পরিবারের সদস্য এবং আহত ভাইয়েরা, আমার সামনে উপস্থিত প্রেস মিডিয়ার ভাই এবং অসংখ্য জুলাই যোদ্ধারা, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। একটু পিছন থেকে শুরু করতে যাচ্ছি। 2রা আগস্ট আমি বাসা থেকে আন্দোলনের জন্য বের হচ্ছি। ছোট ভাইকে বললাম তোমার বের হওয়ার দরকার নাই, আমরা তো 2 ভাই বড়, আমার যদি কিছু একটা হয়ে যায় পরিবারকে কে দেখবে, বাবা মা অসুস্থ, তাদেরকে দেখার জন্য তুমি বাসায় থাকো। আমি আন্দোলনের জন্য বের হয়ে আমার কিছু স্টুডেন্ট নিয়ে আমি একটা বাসে উঠি। ওঠার পরে কিছুক্ষণ পরে দেখি সামনের স্টপ থেকে আমার ছোট ভাই উঠে গেছে। ওটা দেখে আমি খুব অবাক হলাম, তোমাকে না বাসায় থাকতে বলছি। সেই ছোট ভাইও বাসায় আন্দোলনে চলে যাচ্ছে। এরকম অসংখ্য ঘটনা আছে আমাদের। 4 আগস্ট এই শাহবাগে আমাকে হাসিনার পুলিশ গুলি করে। আমাকে আমার স্টুডেন্টরা ধরে তারপরে আমার বাসায় নিয়ে যায়, ওখান থেকে ট্রিটমেন্ট দিয়েছে। আমরা রক্ত দিয়েছিলাম, আমার ভাইয়েরা শহীদ হয়েছে। আমার সামনে এখানে বসা দেখবেন, সামনে অসংখ্য আহত যোদ্ধারা, যাদের পা নেই, স্ক্যাচের উপরে চলে, তারা কি
সেই ফ্যাসিবাদের রেজিমকে প্রতিষ্ঠা রেখে শুধুমাত্র একটা সরকার পরিবর্তনের জন্য তাদের অঙ্গহানি করেছিল? আমার ভাইয়েরা জীবন দিয়েছিল শুধুমাত্র সরকার পরিবর্তনের দেয়। আমরা একটা মানবিক সুন্দর সংস্কারের বাংলাদেশ চেয়েছিলাম এবং সংবিধান সংস্কারের কথা বিএনপি তার 31 যে দফা ছিল তারাই বলেছে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তারাই এখন চোখ পড়ে নিচ্ছে। আমরা বলতে চাই অনতি বিলম্বে এই সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল, যারা ইন্ধন দিয়েছিল, তাদেরকে বিচারের আওতায় আসতে হবে। 2 বছর হয়ে গেছে, আমরা এখনো বিচার কার্যকর দেখতেছি না। কার্যকরী বিচার করতে হবে। হাসিনা নাকি বাংলাদেশে আসবে ডিসেম্বরে। আমরাও বলতে চাই, আমরাও রেডি আছি, আপনি আসেন। আপনি যদি না আসেন আমরা ধরে নিয়ে আসবো, এনে ফাঁসির কাস্টে ঝুলাবো। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। আমরা রক্ত দিয়েছি 24-এ, প্রয়োজনে জীবন দিব, কিন্তু পিছপা হটবো না। এই গণভোট 71% মানুষ গণরায় দিয়েছে। সেই গণরায়কে আপনারা অবজ্ঞা করে সংসদে বসে অনেক সময় দেখি হাসি তামসাও করেন। এগুলা কইরেন না। জুলাই শহীদদের সাথে বেইমানি কইরেন না, আহতদের সাথে বেইমানি কইরেন না। অনতি বিলম্বে